ওকে। আহ, তো আমরা আজকে ভার্ব পার্টটা দেখবো। আগে আমরা সেন্টেন্সের বাকি পার্টগুলো দেখছি, ভার্ব পার্টটা বাকি ছিল। তো ভার্ব পার্ট দেখবো মানে এই না যে আমরা ভার্বের ভেতর সকল কিছু দেখবো। সেন্টেন্সের পার্ট হিসেবে ভার্ব যখন ফাংশন করে তখন এইটার আইডেন্টিফিকেশন এবং এটার ব্যবহার কিভাবে আমি করব সেই জিনিসটা দেখবো। তো এইখানে আমি দেখবো প্রথমে ভার্ব। মেইনলি এখানে আমাদেরকে বুঝতে হবে টেন্স। টেন্স জিনিসটা কিভাবে ফাংশন করে। আমি জানি না আপনারা টেন্স সম্পর্কে কতটা ভালো জানেন, এবং টেন্স সম্পর্কে আমরা যারা ভালো জানি তারা অধিকাংশই জানি না যে বিভিন্ন কোন সময় কোন টেন্সটা ব্যবহার করতে হবে। কারণ আমরা তো এমনিতে জানি, স্ট্রাকচার জানি, কিন্তু কোন সময় কোন টেন্স ব্যবহার করতে হবে, কোন মিনিং দিতে হলে কোন টেন্স ব্যবহার করতে হবে, বাক্য লেখার সময় আমার কোন ধরনের টেন্স ব্যবহার করতে হবে, কোন বাক্য লিখতে হলে আহ, কোন টেন্স সবচেয়ে বেস্ট সুটেবল, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। তো এটা আমরা আজকে পড়া ট্রাই করবো। আর টেন্স ভার্বের খুব বেসিক একটা জিনিস, টেন্স মেকিং ভার্ব এন্ড নন টেন্স মেকিং ভার্ব, এই জিনিসটা আমরা দেখা ট্রাই করবো। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা যখন একটা সেন্টেন্স তৈরি করি, আমরা ভার্ব মানে ভার্ব ওয়ার্ড ছাড়া তো আমাদের সেন্টেন্স হয় না। এটা আমরা প্রথমেই জানছি যে আমাদের টেন্স ভার্ব, একটা সেন্টেন্স হইতে হলো প্রাইমারি ক্রাইটেরিয়া হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবেই। এটা ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তো ভার্বের ব্যাপারে কথাটা হচ্ছে যে অনেক সময় একটা সেন্টেন্সে ভার্ব ব্যবহার হচ্ছে, মানে ওয়ার্ড হিসাবে ভার্বটা ব্যবহার হচ্ছে, বাট এইটা এই বাক্যের ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, বরং অন্য পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়। তো ভার্ব বলতে আমরা বাক্যের ওই ভার্বটা কি বোঝাবো, ওই ওয়ার্ডটা কি বোঝাবো যে ওয়ার্ডটা টেন্স তৈরি করতেছে একটা ভার্বের মধ্যে। যে ওয়ার্ডটা টেন্স তৈরি করে না সেই ওয়ার্ডটাকে আমরা টেন্স, আমরা ওইটাকে ভার্ব হিসাবে বিবেচনা করব না, আমরা অন্য কোনো একটা পার্টস অফ স্পিচ হিসাবে বিবেচনা করব। জিনিসটা কিভাবে ফাংশন করে, এই জন্য আমরা ভার্বকে, মানে ভার্ব ওয়ার্ড, ভার্ভ ভার্ভ ওয়ার্ড মানে কি, শব্দগতভাবে এটা ভার্ব, কিন্তু ব্যবহারগতভাবে এটা অন্য কিছু। সো ভার্ব ওয়ার্ড শব্দগতভাবে ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, আবার গ্রামাটিক্যালিও ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। এই জন্য ভার্ব ওয়ার্ডের দুই রকমের ব্যবহার আছে। একটা হচ্ছে টেন্স মেকিং ভার্ব ওয়ার্ড, মানে যে ভার্ব ওয়ার্ডগুলো টেন্স তৈরি করে, আর নন টেন্স মেকিং ভার্ব ওয়ার্ড, যে ভার্বগুলো টেন্স তৈরি করে না বাট দে আর ভার্ব ওয়ার্ড। আপনি যদি ডিকশনারিতে খোঁজেন তাদের পাশে লেখা আছে এটা ভার্ব, বাট যখন বাক্যে ব্যবহার হচ্ছে দে ডোন্ট মেক এনি টেন্স। ওকে। এরপর আছে অক্সিলারি অ্যান্ড মেইন ভার্ব। ঠিক আছে। তো অক্সিলারি এবং মেইন ভার্ব কি এটা আমরা মোটামুটি সকলেই জানি। অক্সিলারি হচ্ছে এম, হ্যাঁ, ইজ, আর ইত্যাদি। এবং মেইন ভার্ব, তো মেইন ভার্ব আপনারা সবাই জানেন। মেইন ভার্ব বলতে অ্যাক্টিভ অ্যাকশন ভার্বের ভার্ব। তো এই হচ্ছে প্রাইমারি আলোচনা। এখন আসেন আমরা টেন্স মেকিং ভার্ব কি জিনিস। টেন্স মেকিং ভার্বের মধ্যে আসলে অক্সিলারিয়ান হচ্ছে মেইন ভার্ব ফাংশন করে আর কি। তো এখন দেখেন টেন্স মেকিং ভার্ব। টেন্স মেকিং ভার্ব মানে হচ্ছে verbs that imply an period of time in past, present and future. টেন্স মেকিং ভার্ব বলতে ঠিক ওই ভার্বটাকে বোঝাবে যেটা বাক্যে কোনো না কোনো টেন্সের ফরমেশনে পড়তেছে, মানে ধরেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের ফরমেশনে পড়তেছে। আমরা যে 12টা টেন্সের ফরমেশন জানি, যে কোনো না কোনো একটা টেন্সের ফরমেশনে পড়লেই সেটাকে আমরা টেন্স মেকিং ভার্ব বলবো। এবং এইটা অক্সিলারি এবং মেইন ভার্বের মধ্যে পার্থক্য করি আমরা। যেমন দ্য বয় ইজ স্মোকিং, এখানে দেখেন ইজ হচ্ছে অক্সিলারি, স্মোকিংটাকে আমরা বলছি মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। কিন্তু অনেক সময় অক্সিলারিও একটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হইতে পারে, এটা তো আমরা সকলেই জানি, তাই না? খুব সিম্পল একটা ব্যাপার। যেমন আমরা যদি ইসরায়েল বোমবার্ডেড গাজা সিটি, ঠিক আছে, এখানে বোমবার্ডেড এই ওয়ার্ডটা এখানে খুব ইম্পর্টেন্ট। ইসরায়েল কি করছে, বোমবার্ডেড করছে গাজা সিটিকে, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। বোমবার্ডেড শব্দটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশনে আছে। দ্যাটস ওয়াই বোমবার্ডেড শব্দটা এখানে একটা টেন্স মেকিং ভার্ব। আবার ধরেন এই যে স্মোকিং শব্দটা, খেয়াল কর প্রত্যেকটা উদাহরণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল, দ্য বয় ইজ স্মোকিং, এইটাকে আমরা টেন্স মেকিং ভার্ব বলতেছি। কেন? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফরমেশন সেই ফরমেশনে পড়ে গেছে। ইজ স্মোকিং, অক্সিলারি প্লাস ভার্ব আইজি। ঠিক আছে। দ্য বেবি ওয়াজ ক্রাইং, তাহলে কি করছে, ওয়াজ ক্রাইং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এর ফরমেশনে পড়ছে। আমি যদি এবার এই পাশটাতে আপনারা একটু লক্ষ্য করেন, এই পাশটাতে একটু যদি দেখেন তাহলে আপনারা দেখবেন স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। তাহলে স্মোকিং এইটা ঠিক এখানে স্মোকিং যেভাবে ব্যবহার হয়েছে ভার্ব ওয়ার্ড, এখানেও কিন্তু ভার্ব ওয়ার্ড আকারে ব্যবহার হচ্ছে।
কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে স্মোকিংটা কি এখানে ভার্ব? বলেন তো দেখি আপনারা, বলতে পারবেন স্মোকিংটা কি এখানে ভার্ব? শোনা যাচ্ছে আমাকে? ভাই আর স্মোকিংটা ভার্ব? হ্যালো? আচ্ছা, নেটওয়ার্ক মনে হয় ড্রপ করছিল। সরি, নেটওয়ার্ক মনে হয় ড্রপ করছিল। আপনারা কি শুনতে পাচ্ছেন এবার? উম, জি ভাই, নেট আপনারটা তো পুরোটাই শোনা গেছিল। আমি বুঝলাম না তাহলে। ড্রপ করছিল, আমার এখানে দেখাচ্ছিল যে ড্রপ করছে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা আমরা বলতেছিলাম কি যে এইটা কি আমরা স্মোকিং শব্দটাকে কি আমরা ভার্ব বলতে পারবো এখানে? এমনিতে তো ভাই ভার্বই হয়। আচ্ছা, আহ, আপনিও কি একমত? ইয়ে, তৌফিকা? কিন্তু ভাই সেন্টেন্স মেকিং ভার্ব হবে না হয়তো। তৌফিকা কি একমত যে স্মোকিং শব্দটা এখানে ভার্ব? আচ্ছা, ঠিক আছে। ও মনে হয় শুনতে পাচ্ছে না, অথবা আনমিউট না করা ছাড়াই কথা বলতেছে। ওকে, তো ওয়াজ ক্রাইং, এখানে আমরা দেখলাম ওয়াজ ক্রাইং হচ্ছে একটা ভার্ব। এখানে আই স আ ক্রাইং বেবি, এখানে ক্রাইং শব্দটা কি ভার্ব? সেন্টেন্স মেকিং ভার্ব না, তবে এমনি ভার্ব। হোয়াট ইজ সেন্টেন্স মেকিং ভার্ব? মানে ভাই ওইটা ফাইনাইট ভার্ব না, আচ্ছা, তবে বোমবার, এখানে বোমবার্ডেড দ্য গাজা সিটি, আর এখানে দ্য গাজা ইজ বোমবার্ডেড সিটি। এখানে বোমবার্ডেড শব্দটা কি ভার্ব? না ভাই। আচ্ছা, ঠিক আছে। এখানে অ্যান্সার হচ্ছে, এখানে স্মোকিং, ক্রাইং, বোমবার্ডেড কোনোটাই ভার্ব না, কিন্তু এখানে স্মোকিং, ক্রাইং, বোমবার্ডেড এই তিনটাই ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে এখানে স্মোকিং এটা একা ভার্ব না, ক্রাইং এটা একা ভার্ব না, এটা ওয়াজ ক্রাইং মিলে একটা ভার্ব। এবং এগুলোকে বলে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ মানে কি? কনসিস্ট অফ মেইন ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। হ্যাঁ, হ্যাজ বম্বার্ডেড, হ্যাজ বিন ডুইং, এই জিনিসগুলা যেই যেই শব্দগুচ্ছ মিলে একটা টেন্স মেকিং ভার্ব তৈরি হয়, এটার নাম হয় হচ্ছে ভার্ব ফ্রেজ। বুঝতে পারছেন আমার কথা? ভার্ব ফ্রেজ কি জিনিস? এই যে হ্যাজ ইজ স্মোকিং, ওয়াজ ক্রাইং, বোমবার্ডেড, হ্যাজ বোমবার্ডেড, মানে বোমবার্ডেড অবশ্য ভার্ব ফ্রেজ না, এটা সরাসরি ভার্ব। হ্যাজ বোমবার্ডেড এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ। বুঝে গেছে? মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব নিয়ে যে শব্দগুচ্ছ, এটার নাম হচ্ছে আহ, আহ, কি বলে এটাকে? ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। ওকে। আচ্ছা, তাহলে এবার আসি আমরা নন টেন্স মেকিং ভার্ব কি জিনিস। নন টেন্স মেকিং ভার্ব হচ্ছে যেই ভার্ব গুলো আহ, আহ, আপাত দৃষ্টিতে ভার্ব, বাই ওয়ার্ড ভার্ব, বাট তারা বাক্যে নাউন অথবা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হচ্ছে। কেন? দে ডোন্ট মিন এনি পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। তারা পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচারের কোনো সময় বোঝায় না, এই জন্য এগুলো ভার্ব না, টেন্স মেক করতেছে না। এই ভার্বগুলোর একটা হচ্ছে জিরান্ড আর আরেকটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, জিরান্ড মানে কি? জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, শুধু ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, এইটার নাম হচ্ছে জিরান্ড। তাহলে এই জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি কি হিসাবে ব্যবহার হয়? একটা ভার্বকে নাউন হিসাবে তৈরি করে ফেলে। পার্টিসিপলেও ভার্ব প্লাস আইএনজি থাকে।
তাহলে জিরান্ডেও ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপলও ভার্ব প্লাস আইএনজি, তাহলে একটা ভার্ব প্লাস আইএনজি এটা দেখলে আমি এটাকে কি হিসাবে বিবেচনা করবো যদি এটা টেন্স মেকিং ভার্ব না হয়, তাই না? খেয়াল করবেন পার্টিসিপল উইল বি, পার্টিসিপল দুই প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি জিরান্ডার মতোই, আর পাস্ট পার্টিসিপল তো ভার্ব প্লাস সিডি। পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করে। তাহলে চিন্তা করেন যে ভার্ব প্লাস আইএনজিটা বাক্যে নাউনের জায়গায় বসছে, নাউনের জায়গায় কোনগুলো, এগুলা কিন্তু এতদিন আমরা পড়ে আসছি, নাউনের জায়গায় বসছে, সেই ভার্ব প্লাস আইএনজিটার নাম হবে জিরান্ড। আর যেই পার্টিসিপলটা বা যে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্ব প্লাস ইডিটা অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, সেটার নাম হবে পার্টিসিপল। এই জন্য ভার্ব প্লাস আইএনজি দেখে আপনারা অনেক সময় যদি ঘাবড়ে যান যে এটা জিরান্ড না পার্টিসিপল, এটা ঘাবড়ানোর কোনো উপায় মানে প্রয়োজন নাই। আপনারা সবসময় মাথায় রাখবেন যে যদি নাউনের জায়গায় বসে তাহলে জিরান, যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে পার্টিসিপল। দেখেন এই যে এই এই যে এই সেন্টেন্সটা, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, এখানে বাক্যের এই বাক্যের ভার্ব কোনটা বলেন তো? ইজ হচ্ছে ভার্ব। তাহলে বাক্যের ভার্ব ইজ এর জন্য একটা সাবজেক্ট লাগবে, বা এই পুরো সেন্টেন্সের জন্য একটা সাবজেক্ট লাগবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি? স্মোকিং। স্মোকিং নিয়ে কথা বলা হচ্ছে, স্মোকিং হচ্ছে ব্যাড ফর হেলথ। এখন এই যে স্মোকিংটা, এইটাকে আমরা বলতেছি জিরান্ড। ওয়াই এটা জিরান্ড, ওয়াই নট এটা প্রেজেন্ট পার্টিসিপল? তার কারণ হচ্ছে আমরা জানি সাবজেক্ট হচ্ছে নাউনের জায়গা। তো সাবজেক্টে যদি ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে এই জায়গাটা নাউনের জায়গায় হওয়ার কারণে ভার্ব যেটা বসলো সেটা নাউন আকারে বসলো এখানে। আর আমরা জানি জিরান্ড হচ্ছে নাউন, সো ভার্ব প্লাস আইএনজি এটা যখন নাউনের জায়গায় বসে তখন এটা হয়ে গেছে জিরান্ড। কিন্তু পরের যে উদাহরণটা, আই স আ ক্রাইং বেবি, একটু জুম করি তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আই স আ ক্রাইং বেবি, এইখানটাতে ক্রাইং বেবি এটা হচ্ছে, এটাও প্রেজেন্ট, এইটাকে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। কেন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতেছি দেখেন, ক্রাইং বেবি এখানটাতে ক্রাইংটা কিসের প্লেস? নাউন না অ্যাডজেক্টিভের? এটা নাউনের প্লেস না, কারণ আমরা জানি নাউন প্লেস হিসাবে এটা এখানে বলতেছে না। তাহলে এটা কি হিসাবে বলতেছে? এটা বেবিকে মডিফাই করতেছে। বেবিটা কি ধরনের, বেবি সম্পর্কে একটা কথা বলতেছে, বেবিটা হচ্ছে ক্রাইং, ঠিক আছে? বেবিটা হচ্ছে কান্নারত। তার মানে বেবির একটা গুণাবলী এক্সপ্লেন করলো ক্রাইং, তার মানে ক্রাইংটা হচ্ছে বেবির একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের জায়গায় একটা ভার্ব প্লাস আইএনজি বসছে, সেটা হয়ে যাবে আমার পার্টিসিপল। এটা কিন্তু আর জিরান বলা যাবে না, কারণ এটা নাউন না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যে ভার্ব হচ্ছে স, ক্রাইং হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব হচ্ছে ইজ, নাউন হচ্ছে স্মোকিং। স্মোকিং, ক্রাইং এগুলাকে কিন্তু ভার্ব বলা যাবে না। আপনি বলতে পারেন যে স্মোকিংটা জিরান্ড, ক্রাইংটা হচ্ছে পার্টিসিপল, বলতে পারেন, বাট এখানে ভার্ব বলা যাবে না। গেল। এবার আমাকে অ্যান্সার দেন, গাজা ইজ এ বোম্বার্ডেড সিটি, এখানে বোম্বার্ডেড জিনিসটা কি? ও, এখানে তো লিখেই আছে পাস্ট পার্টিসিপল, সো এটা একটা পাস্ট পার্টিসিপল। বুঝে গেছে? জি বুঝতে ভাই। পারছেন? বুঝতে পারছেন আই গেস। ওকে, এবার আসেন সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব। এই যে আমরা একটু পরে যে টেন্স পড়বো, হ্যাঁ, এটা হচ্ছে টেন্স। ভার্ব মানে তো টেন্স মেকিং ভার্ব, তাই না? এটা সবসময় মাথায় রাখবেন। এই যে প্রেজেন্ট টেন্স, হি ডাজ, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ফরমেশন। এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ফরমেশন। এটা কিন্তু অ্যাক্টিভ টেন্সের ফরমেশন, বাট প্যাসিভ টেন্সেরও তো ফরমেশন আছে, তাই না? মানে ধরেন আমরা যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। বাট এটার ইকুইভ্যালেন্ট প্যাসিভ সেন্টেন্সও তো আছে, তাই না? প্যাসিভ সেন্টেন্স কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভি থ্রি। এই টেন্স যে কথা আর এই টেন্স কিন্তু সেম কথা। বোঝা গেছে? তাহলে আমাদেরকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদেরকে কোনটা অ্যাক্টিভ ভার্ব, কোনটা অ্যাক্টিভ টেন্স আর কোনটা প্যাসিভ টেন্স, এটা আইডেন্টিফাই করতে হবে। কেন আইডেন্টিফাই করতে হবে? কারণ আমরা যখন লিখি তখন অধিকাংশ ক্ষেত্রেই আমরা অ্যাক্টিভ সেন্টেন্স ব্যবহার করি, বাট একদম ইকুয়ালি ইম্পর্টেন্ট ভাবে আমরা প্যাসিভ টেন্সও কিন্তু ব্যবহার করি প্যাসিভ মিনিং দেওয়ার জন্য। তো আমাদের মাথায় রাখতে হবে কোন মিনিংটা আমি প্যাসিভে দিচ্ছি এবং
কোন মিনিংটা আমরা অ্যাক্টিভে দিচ্ছি। যে মিনিংটা আমরা অ্যাক্টিভে দিচ্ছি সেই অনুযায়ী আমাদেরকে টেন্স বসাইতে হবে। যে মিনিংটা আমি প্যাসিভে দিচ্ছি সেই অনুযায়ী আমাদেরকে টেন্স বসাইতে হবে। বুঝতে না গেছে? সো অ্যাক্টিভ ভার্ব মানে অ্যাক্টিভ টেন্স, এবং ওই অ্যাক্টিভ টেন্সের প্যাসিভ ফর্ম, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমি আশা করি আপনারা প্রত্যেকটা ভার্বের প্যাসিভ ফর্ম জানেন। আপনাদের বাসার কাজ হচ্ছে আমাকে প্রত্যেকেই অ্যাক্টিভ টেন্স, মানে হচ্ছে ধরেন এই যে ভার্ব প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা যেরকম এটা যেরকম লেখা আছে, এটার প্যাসিভ ফরমেশনটা কি হবে এটা আমাকে লিখে দিবেন। এটার প্যাসিভ ফর্ম কি হবে, এটার কি হবে, এটার কি হবে, প্রত্যেকটার যে 12টা টেন্সের প্যাসিভ ফরমেশন দেখতে কেমন সেটা আমাকে লিখে জমা দিবেন। আচ্ছা, এরপরে চলেন আমরা সরাসরি প্রবেশ করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে টেন্স। টেন্সের ক্ষেত্রে আমরা তো সবাই সবাই জানি যে টেন্স মানে কি। আমরা যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা সকলেই বলি যে এই যে এটা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, হি ডাজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি কোন অর্থে ব্যবহার করব, কোথায় আমি ব্যবহার করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমাকে বুঝতে হবে। এখন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তিনটা অর্থ মানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সিম্পল হ্যাবিচুয়াল ফ্যাক্টস বোঝায়। অর্থাৎ ধরেন আপনি কারো হ্যাবিট এক্সপ্লেন করতেছেন অথবা কোনো একটা জিনিস এরকমই এভাবেই ফাংশন করে এরকম বোঝানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। ইউনিভার্সাল ট্রুথ, সান রাইজেস ইন দ্য ইস্ট, এই জিনিসটা ইউনিভার্সাল ট্রুথ, এটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সিম্পল হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আই ইট, আই গো, তাই না, আমি খাই, আমি যাই, এই জিনিসটার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। খুবই নর্মাল। ওকে, এরপরে আসেন যে কিছু ওয়ার্ড থাকলে আমরা বুঝি যে এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করবো আমাদের লেখার সময়, তাহলে আমরা বুঝতে হবে যে তাহলে ওই পুরো সেন্টেন্সটা এই ইদার সিম্পল হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে না ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, অথবা ইন আদার ওয়ার্ডস যে আমাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অলওয়েজ, অকেশনালি, নর্মালি, সামটাইমস, অফেন, জেনারেলি। দেখেন আমি যখন বলি জেনারেলি আই গো দেয়ার, দ্যাট মিনস এটা আমার হ্যাবিট এক্সপ্লেন করতেছে, তাই না। সান রাইজেস ইন দ্য ইস্ট ডেইলি, তারপর এটার একটা ইউনিভার্সাল ট্রুথ এক্সপ্লেন করতেছে। এন্ড দ্যাটস ওয়াই এই ওয়ার্ডগুলো থাকলে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা এটা কোন টেন্সে ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। যেমন আই অলওয়েজ গো দেয়ার, অফটেন আই ওয়াচ মুভি, আই ইট দিস ডেইলি, আই ইউজুয়ালি টেক মেট্রো। বুঝা গেছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করার জিনিস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, একটা ভার্বাল ডিসকাশন আছে, সেটা হচ্ছে দেয়ার আর সাম ভার্বস, যে ভার্বগুলা কখনো কন্টিনিউয়াস ফরমেশনে ব্যবহার করা হয় না। এই হচ্ছে সেই ভার্বগুলা যেগুলো কখনো কন্টিনিউয়াস ফরমেশনে ব্যবহার করা যায় না। দে আর অলওয়েজ, মানে ইন মোস্ট কেসেস এটাকে অলওয়েজ প্রেজেন্ট ফর্মেই ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে ধরেন আমি বললাম যে আমি আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এবং আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে মুনসেফ, তৌফিকা, আপনারা কি বুঝতেছেন? তখন আপনাদের মধ্যে থেকে কেউ একজন অ্যান্সার দিলেন, জি ভাইয়া আমি বুঝতেছি। তার মানে আমি যে বুঝতেছি এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা ফেনোমেনন, তাই তো? কিন্তু আপনি যখন এটা লিখতে যাবেন ইংরেজিতে, আপনি কি এটা লিখতে পারবেন আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস? আন্ডারস্ট্যান্ড শব্দটা এখানে আছে, আপনি আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস লিখতে পারবেন না, তার লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আপনাকে লিখতে হবে আই আন্ডারস্ট্যান্ড দিস। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে বিলিভ, সি, এই ওয়ার্ডগুলোকে কন্টিনিউয়াস মিনিং দেওয়ার জন্য কন্টিনিউয়াস টেন্স ব্যবহার আমরা করি না, আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন they understand the problem now. সো এখন আহ, এখন এখানে আন্ডারস্ট্যান্ড, আই এম আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম নাও এই কথা বলা যাবে না। আই ওয়ান্ট টু লিভ নাও,
আই এম ওয়ান্টিং টু লিভ নাও, এটা বলা যাবে না। যেমন সি, আমি যদি বলি যে আমি একটি পাখি দেখছি, এটার ইংরেজি কি করবেন আপনারা? আই সি আ বার্ড অর আই এম সিইং আ বার্ড? আমি একটি পাখি দেখছি, এই মুহূর্তে দাঁড়ায় একটা পাখি দেখছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফেনোমেনন। কিন্তু আমি এই ফেনোমেননটা এক্সপ্লেন করার জন্য ইংরেজিতে আই অ্যাম সিইং আ বার্ড এটা আমরা ব্যবহার করি না। আমরা বলি আই সি আ বার্ড। অর্থাৎ প্রেজেন্ট এই ওয়ার্ডগুলো যখন, এই ভার্বগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করি, তখন এই ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস অর্থ দেওয়ার জন্য হইলেও কন্টিনিউয়াস ব্যবহার করি না, প্রেজেন্ট ব্যবহার করি। বোঝা গেছে? দিস ওয়ার্ডস আর ইউজুয়ালি নেভার। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি ভাই আইএনজি বসে? পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই আইএনজি বসে। এই যে পারফেক্ট মানে কন্টিনিউয়াসের এই ওয়ার্ড গুলোর সাথে এটা, আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, এই ওয়ার্ডগুলোর সাথে আইএনজি বসেই না, এইটা নট ট্রু। আইএনজি বসতে পারে ইন সাম কেসেস, ঠিক আছে? এটা কন্টিনিউয়াস হতে পারে, বাট ইন মোস্ট কেসেস নর্মালি আমরা যখন এটাকে মানে নর্মাল কন্টিনিউয়াস ভার্ব হিসেবে ব্যবহার করি, তখন এটা উম, মানে প্রেজেন্ট ফর্মেই বসে আর কি। আই নো, আই নিউ দিস, আই ওয়াজ নোয়িং দিস, এটা হয় না আই নিউ দিস। আচ্ছা, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হইতে পারে, এখানে কোনো আপাত দৃষ্টিতে কোনো প্রবলেম নেই। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের শেষ হলো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অর্থ কি? সিম্পল হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, এই ওয়ার্ডগুলো থাকলে হবে এবং এই গ্রামারটা মাথায় রাখতে হবে। তাইলেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করব এটা আমরা বুঝে যাব। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা সেন্টেন্স তৈরি করব? কোনো একটা কাজ যদি বর্তমানে চলতে থাকে, তাহলে আমরা এটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন আই এম ইটিং, বর্তমানে আমি খাচ্ছি, বা আমি বর্তমানে পড়াচ্ছি, আই এম টিচিং, তাহলে এটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতেছি। নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, এই ওয়ার্ডগুলো তখন আমরা ইনস্ট্যান্টলি বুঝে যাব যে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কথা বলতেছি। আই এম টিচিং রাইট নাও, সো রাইট নাও আছে, দ্যাট মিনস আমি এখন এই কাজটা করতেছি। এই ওয়ার্ডটা থাকার কারণে কিন্তু আই এম টিচিং ব্যবহার করছি। খেয়াল করে দেখেন, at this moment, হ্যাঁ, where he where is he living, এটা এখানে ভুল আছে, where is he living at this moment। আমি এখানেও একটা কন্টিনিউয়াস ফর্মেশন ব্যবহার করলাম, বাট এখানে নাও থাকার পরেও আমি কিন্তু আন্ডারস্ট্যান্ডস ব্যবহার করছি। এখানে নাও থাকার পরেও আমি কিন্তু ওয়ান্ট ব্যবহার করছি, কন্টিনিউয়াস করি নাই। কেন? কারণ এগুলা, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডের মধ্যে পড়ে গেছে। গেল এটা। আচ্ছা, এইবার খুবই ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আপনাদের বোঝা উচিত, সেটা হলো কোনো একটা কাজ আপনি ফিউচারের জন্য শিডিউল করে রাখছেন, এই কাজটাকে বোঝানোর জন্য, ওই শিডিউল টাইমে একটা কাজ হবে বোঝানোর জন্য আপনি ফিউচার টেন্স বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারেন, ফিউচার ইভেন্ট বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাইতে পারেন। কথাটা জটিল করে বললাম, সহজ কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ফিউচার টেন্সের বা ফিউচার ইভেন্ট বোঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। যেমন আমি যদি বলি উই আর গোয়িং টু কক্সেস বাজার নেক্সট উইক, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি যে আমরা এখন আমরা যাচ্ছি, আগামী সপ্তাহে কক্সবাজার আমরা যাচ্ছি। যাচ্ছি। থিঙ্ক অফ ইট, আমি ব্যবহার করছি উই আর গোয়িং। উই আর গোয়িং কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আমরা বুঝাইতেছি একটা শিডিউল টাইম ইন দ্য ফিউচার, ফিউচার একটা ইভেন্ট বোঝাচ্ছে যে ফিউচারে আমি এটা করব, এটা প্রি অ্যারেঞ্জড। তো এইটা কিন্তু ফিউচারের মিনিং দিচ্ছে যে আমরা ফিউচারে যাব। আমরা এখানে উই উইল গো টু কক্সবাজার নেক্সট উইক এটাও লিখতে পারতাম, বাট আমরা উই আর গোয়িং যদি দিতাম, দেই, তাহলেও সেম ফিউচারের মিনিংই বোঝাবে। ওকে, 4 নাম্বার, এটাও খুব ইন্টারেস্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এই 4 নাম্বার অর্থ দেওয়ার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। সেটা কি? টু ইন্ডিকেট রিপিটেড বিহেভিয়ার। একজন মানুষ যখন অলওয়েজ একটা কাজ করে, তখন এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। এখন আপনি বলতে পারেন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস এই কাজ, এই কথাটা তো আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বলছেন, যে সিম্পল হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি বোঝায় তাহলে সেখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যায়। এখানেও তো রিপিটেড বিহেভিয়ার মানেও তো হ্যাবিট, তাহলে আপনি এখানেও তো আহ, আমি চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনি এখানেও চাইলে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি এখানে যদি আহ, এটা স্টাইলের ব্যাপার,
আপনি যেই হ্যাবিটটা বা বিহেভিয়ারের কথা বলতেছেন, এইটাতে আপনি কি ধরনের মানে কোনোটেশন দিতে চান, মানে জিনিসটাকে কেমন সাউন্ড করাইতে চান, এটার উপর নির্ভর করবে যে আপনি এই কন্টিনিউয়াস বিহেভিয়ার, রিপিটেড বিহেভিয়ার বোঝাইতে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করবেন নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন। বাট আমাদের গ্রামাটিক্যাল রুলটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও রিপিটেড বিহেভিয়ার এক্সপ্লেন করা যায়। সেক্ষেত্রে অলওয়েজ, কনস্ট্যান্টলি এই ওয়ার্ডগুলো থাকে। যেমন হি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ অফিস। সো এইটার মধ্যে একটা যে ঘটমান একটা ব্যাপার আছে, হি কমপ্লেইনস অ্যাবাউট হিজ অফিস, এটার মধ্যে একটা স্বাভাবিকতার ব্যাপার আছে। বুঝছেন? এটা অর্থর দোতনাগত ব্যাপার আছে আর কি, এই জায়গাটাতে আর কিছুই না। গ্রামাটিক্যালি দুইটাই কারেক্ট। সো হি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ অফিস। হি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ অফিস, এই কথাটা দ্বারা কি আমরা এটা বুঝি যে সে এখন কমপ্লেন করতেছে? এটা বুঝি না কিন্তু। আমরা বুঝি যে এটা অলওয়েজ, সে প্রায় এটা করে, তাই না? তার মানে একটা রিপিটেড বিহেভিয়ারকে আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারতেছি ইজ প্লাস ভার্ব দ্বারা, মানে ভার্ব আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা। এতটুকু কি বুঝছেন? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। এইবার আসেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের অনেক ঝামেলা, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কি? হচ্ছে হ্যাজ প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভি থ্রি। এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আমাদের অনেক অনেক ঝামেলা। আমরা বুঝে উঠতে পারি না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে কোথায় ব্যবহার করব, কোন অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়, তাই না? একদমই আজীবনের জন্য কনফিউশন দূর করে দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করার জন্য। তিনটা অর্থ দেওয়ার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, তিনটা অর্থ দেওয়ার জন্য। এক হচ্ছে এক, দুই, তিন। অলওয়েজ এটা মাথায় রাখবেন। এবং আজকের পর থেকে পারফেক্ট টেন্স নিয়ে যত কনফিউশন আছে, কনফিউশন দূর করেন। সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা পূর্বে ঘটছে, পাস্টে ঘটছে, বাট ইন ইনডেফিনিট টাইম। ইনডেফিনিট টাইম মানে কখন ঘটছে এটা আমরা জানি না। নো এক্সাক্ট টাইম ইজ মেনশনড। এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। বোঝা গেছে? যেমন জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। জন ট্রাভেল করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কিন্তু সে কখন ট্রাভেল করছে এটা কি আমাদেরকে বলতেছে সেন্টেন্সটা? বলতেছে না। যেহেতু আমাদেরকে পূর্বের ঘটনা বলতেছে, বাট নো স্পেসিফিক টাইম ইজ মেনশনড, কোনো স্পেসিফিক টাইমকে মেনশন করা নাই, বলা নাই যে এই টাইমটা এই সময়ে ঘটছে, আমরা কিন্তু এইখানটাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। আমি যদি বলি জন, আমরা যদি টাইম দিয়ে দিই ইন 2014-তে জন ট্রাভেল করছে, তখন কিন্তু আমি আর এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারবো না, কারণ স্পেসিফিক একটা টাইম দেওয়া আছে এখানে। আমাকে বলতে হবে জন ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 2014। আমি এখানে হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 2014 এই কথা বলতে পারবো না। তার মানে বুঝতে পারছেন কোথায় আমরা প্রথমত ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? পূর্বের একটা ঘটনা যেখানে কোনো টাইম মেনশন করা নাই, জাস্ট ইনডিফিনিট টাইমে ঘটছে, পূর্বে ঘটছে, পূর্বের যে কোনো সময় ঘটছে, এরকম একটা জিনিস বোঝানোর জন্য আমরা, এরকম অর্থ দেওয়ার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। দুই নম্বর হচ্ছে পূর্বে কোনো একটা ঘটনা, সেম ঘটনা যদি একাধিকবার ঘটে, তাহলে সেই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা আহ, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন উই হ্যাভ সিন দিস ভাই মুভি। হ্যাঁ। এক নম্বরে এটা প্রেজেন্ট পারফেক্টই হবে। এই যে জন ট্রাভেলড অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন 2014। না না, জন ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 2014, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না। এখানে হবে প্রেজেন্ট, এটা তো পাস্ট, পাস্ট হয়ে যাবে, সরাসরি Past, পাস্ট। এটা হবে পাস্ট। দেখেন এখানে হ্যাজ ট্রাভেল নাই, জাস্ট ট্রাভেল, এটা নর্মাল পাস্ট হয়ে গেছে। কারণ কি নর্মাল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য কি? আমরা বললাম যে প্রেজেন্ট পারফেক্ট তো পাস্টের ঘটনা বোঝায়। আবার একটু আগে আমরা কিছুক্ষণ পরেই দেখবো যে
পাস্ট ইনডিফিনিটও নর্মাল পাস্ট বোঝায়। তাহলে হোয়ার ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমি যে পাস্টটা বোঝাবো এটার মধ্যে কোনো টাইম মেনশন করা থাকবে না, জাস্ট ইনডিফিনিট টাইমে যে একটা ঘটনা ঘটছে এটা বোঝাবে। বাট ওয়েন ইট কামস টু পাস্ট ইনডিফিনিট তখন একটা একটা টাইম মেনশন করা থাকবে যে ঠিক কোন সময়টা ঘটছে। এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্টের মধ্যে পার্থক্য। জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এখানে কি বলা আছে কখন ট্রাভেল করছে? বলা নাই, আমরা জানি না কখন ট্রাভেল করছে, বাট পাস্ট হয়েছে এটা আমরা জানি, দ্যাটস আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। বাট যখনই আমি বলবো যে 2014-তে করছে তখন আর আমি এটা প্রেজেন্ট পারফেক্টে করতে পারবো না, আমাকে এটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। বোঝা গেছে? ফ্যান্টাস্টিক। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে যে পূর্বে কোনো একটা কাজ যদি দুইবার বা মানে একাধিকবার যদি সংঘটিত হয় তাহলে আমরা এটার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন উই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস, আমরা দুইবার এই ফিল্মটা দেখছি। উই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস, এটাও কিন্তু পাস্টের ঘটনাই, বাট পাস্টের ঘটনা হইলেও আমি যেহেতু ঘটনাটা দুইবার ঘটছে বোঝাচ্ছি, একাধিকবার ঘটছে বোঝাচ্ছি, সেহেতু আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতেছি। এখন আমি যদি বলতাম উই হ্যাভ সিন দিস মুভি, তাহলে কি বুঝাইতো? তাইলেও কিন্তু বুঝাইতো যে আমরা এই মুভিটা দেখছি, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস এবং উই হ্যাভ সিন দিস মুভি? উই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস মানে এখানে আমাকে সংখ্যা বোঝাচ্ছে যে পূর্বে ঘটনাটা কতবার ঘটছে, এবং এটা বোঝানোর জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি। সেম প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি সংখ্যা বাদ দিয়ে, শুধুমাত্র আমরা মুভিটা দেখছি। এটা যখন বোঝাবে তখন আবার এটা বোঝাবে যে ইনডিফিনিট টাইম, নো মেনশন টাইম। আমরা মানে মুভিটা দেখছি পূর্বের যে কোনো একটা সময়। যদি যখনই একটা নির্দিষ্ট টাইম মেনশন করা যাবে, করা থাকবে, যেমন ইয়েস্টারডে আমরা মুভিটা দেখছি ইয়েস্টারডে, তখনই উই স হয়ে যাবে, তখন এটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্ট আর এটা থাকবে না। উই স দিস মুভি ইয়েস্টারডে, উই হ্যাভ সিন দিস মুভি, উই স দিস মুভি ইয়েস্টারডে। বুঝে গেছে? উই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস। এভাবে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। এরপরে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সেটা হলো জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। এইখানে তাহলে কোন অর্থে ব্যবহার হচ্ছে এটা? সেটা হচ্ছে ইফ কোন একটা ঘটনা যদি পাস্টে শুরু হয় এবং বর্তমানেও যদি এটা চলতে থাকে, তাহলে এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি। বুঝতে পারলাম? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এই রুলটাই পড়ে আসছি যে কোনো একটা কাজ পূর্বে সংগঠিত হয়েছে, এটা শেষ হয়ে গেছে এবং এটার ইফেক্ট এখনো বিদ্যমান, এটার জন্য হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এটা কিন্তু বকরচক্কর কথা, এটা সঠিক কথা না। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার এতক্ষণ শোনা যায়নি? না, এতক্ষণ শোনা যায় না, আপনি তো ডিসকানেক্ট হয়ে গেছিলেন। ও, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ ওকে, ভাই, প্রায় সর্বশেষ 2 মিনিট ধরে। 2 মিনিট ধরে তা আমাকে কতক্ষণ পর্যন্ত কি শুনছেন? এখানে তো এখন স্ক্রিন দেখাচ্ছে না। আহ তা আপনারা আমাকে বলবেন না? আমি তো আবার জয়েন করছেন তো, এই জন্যই। নেটওয়ার্ক ড্রপ করতেছে বোধহয়। ওই যে আচ্ছা, 2 নাম্বারটায় ছিলাম আমরা, 3-এ শেষ। তখনও যাইনি। আচ্ছা, 2 নাম্বারটা কি শেষ করছি? না, তখনও শেষ হয় নাই। ওই যে টুইস এবং হচ্ছে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড এক্সাম্পলটা নিয়ে পার্থক্য দেখাচ্ছিলেন, দুইটার আচ্ছা, পার্থক্য। হ্যাঁ। তো আমরা বলছি কি যে পূর্বে একটা কাজ যদি একাধিকবার ঘটে তখন আমরা এটা বোঝানোর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। কারণ পূর্বে একটা মুভি আমি দুইবার দেখছি, আই হ্যাভ সিন দিস মুভি টুয়াইস। তাহলে এই মুভি দেখার যে কাজটা এটা দুইবার হইলো না পূর্বে, তাহলে এটা বোঝানোর জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো। আই হ্যাভ সিন দিস মুভি, এটার মানে কি? এখানে দেখেন এইটাও কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি, বাট এটার তোতনাটা, এটার অর্থটা একটু ভিন্ন। উপরে উপরে বোঝাচ্ছে যে আমরা এই মুভিটা দুইবার দেখছি, এটা সংখ্যা বোঝাচ্ছে। আর পরের সেন্টেন্সটাতে বোঝাচ্ছে যে আমরা এই মুভিটা পূর্বে দেখছি একটা ইনডিফিনিট টাইমে, এখানে টাইম মেনশন করা নেই। ঠিক যখনই আমি কোনো স্পেসিফিক টাইম ব্যবহার করে ফেলবো যে মুভিটা আমি দেখছি গতকাল, তখনই কিন্তু এটা আর প্রেজেন্ট পারফেক্টে থাকবে না, এটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে। সো বুঝতে পারছেন পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য কোথায়? সো ওকে,
তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের এক নাম্বার রুল হইলো, প্রেজেন্ট পারফেক্টের সরি, এক নাম্বার রুল হইলো যে যখন পূর্বে কোনো একটা কাজ হবে বাট এখানে টাইম মেনশন করা থাকবে না, বা পূর্বে ইনডিফিনিট সময়ে একটা পূর্বের যে কোনো একটা সময় একটা কাজ হয়েছে এরকম একটা মিনিং দিতে যাব, তখন প্রেজেন্ট পারফেক্ট বসবে। দুই নাম্বার, পূর্বে যদি কোনো একটা কাজ একাধিকবার হয় এই মিনিং দেওয়ার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। তিন নাম্বার এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কিন্তু ভুলভাবে, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে তখন ব্যবহার করতে হয় যখন একটা কাজ পূর্বে শুরু হয়েছে, পূর্বে শেষ হয়ে গেছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু এটার ফলাফল এখনো বিদ্যমান, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, তাই না? এই বকচক্করিত পড়ছি, বাট এটা ভুল। মূল কথা হচ্ছে পূর্বে শুরু হয়েছে এখনো চলমান, এরকম একটা কাজ বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। ইট স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড স্টিল অকারিং ইন দ্য প্রেজেন্ট। হুম, এটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন, জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 years. জন একটা নির্দিষ্ট হাউসে 20 years ধরে বসবাস করছে। তার মানে সে পূর্বের 20 বছর ধরে একটা কাজ করতেছে এবং এখনো সেই বাড়িটাতে বসবাস করতেছে। তার মানে পূর্বে শুরু হয়ে এখনো চলছে কাজটা। বোঝা গেছে? তাহলে প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের সম্পর্ক কোথায়? পাস্ট পারফেক্ট কি, হ্যাড প্লাস ভি থ্রি, তাই না? হ্যাড প্লাস ভি থ্রি হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এখন প্রেজেন্ট পারফেক্ট আমি বুঝলাম যে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এটার মিনিং হবে হচ্ছে পূর্বে শুরু হয়ে এখনো চলছে। আর যখন পাস্ট পারফেক্ট হবে, হ্যাড প্লাস ভি থ্রি হবে, তার মানে পূর্ব শুরু হয়েছে, অনেকক্ষণ ধরে চলছে, বর্তমানের আগে শেষ হয়ে গেছে, এটা পাস্টই রয়ে গেছে, তখন আমরা কিন্তু এটাকে পাস্ট পারফেক্ট হিসাবে বিবেচনা করতে হবে, আর প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি বলি জন হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 years, তার মানে হচ্ছে 20 বছর ধরে বসবাস করছে, এখনো বসবাস করতেছে। কিন্তু যখন আমি হ্যাড লিভড ব্যবহার করব, পাস্ট পারফেক্ট ব্যবহার করব, এবং বাকি এটা জিনিসগুলো যদি সেম রাখি, জন হ্যাড লিভড ইন দ্য সেম হাউস ফর 20 years, তো এটা মানে বোঝাবে যে জন 20 years ধরে এই হাউসটাতে বসবাস করছে, বাট এখন আর এই হাউসটাতে বসবাস করে না, পূর্বে শুরু হয়ে কিছুকাল চলছে, বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্যটা আমরা একই সাথে দেখে ফেললাম। এবং এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের এই যে 3 নাম্বার অর্থে, শুধুমাত্র 3 নাম্বার অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ব্যবহার করা যায়। দিস ইজ অলসো দ্য সেম ক্রাইটেরিয়া ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই অর্থ দেওয়ার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করা যায়, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে এই অর্থেই ব্যবহার করে। ঠিক আছে? অর্থাৎ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এটা ব্যবহার করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটাই ব্যবহার করা যায়। সো এই হলো মোটামুটি আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ব্যাপার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই ওয়ার্ডগুলো থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার, এগুলা থাকলেও আমরা বুঝি যে এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপার আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট করে আমরা আমরা অলরেডি এবং ইয়েট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা প্রায় এটার ব্যবহার পাবো। এখন এই ব্যবহারটা কিভাবে হয়? অলরেডি এবং ইয়েট যখন বাক্যে ব্যবহার হয় তখন অলরেডি ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো বুঝছেন, যেটা না বোধক না, নর্মাল সেন্টেন্স যেটা সেটাতে। আর ইয়েট ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেনের মধ্যে। নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেনের মধ্যে কিন্তু ইয়েট ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করার উপায় কি? উপায় হচ্ছে, স্ট্রাকচারটা হবে এরকম যে অলরেডি ব্যবহার হবে অক্সিলারি প্লাস অক্সিলারি এবং ভার্বের মাঝখানে অলরেডি ব্যবহার করা হয়। আর ইয়েট, যেমন এই সেন্টেন্সটা খেয়াল করেন, আই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস। অলরেডিটা ব্যবহার হয়েছে কোথায়? এটা অক্সিলারি আর এটা রিটার্ন হচ্ছে মেইন ভার্ব, তার মাঝখানে অলরেডি ব্যবহার হয়েছে। অলরেডি নিয়ে আমরা অনেক প্যারা খাই মাঝে মাঝে। যেমন আমরা যদি এটা দেখতাম, আই হ্যাভ রিটেন আওয়ার রিপোর্টস অলরেডি, এটা কথ্য ভাষায় ওকে, বাট রিটেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ এটা ভুল। অথবা আমি যদি এটা বলতাম অলরেডি আই হ্যাভ রিটেন আওয়ার রিপোর্টস, এটাও আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করবো আই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, এটা প্রপার গ্রামাটিক্যাল মিনিং দেয়। বোঝা গেছে?
গেল আমাদের অলরেডি। এবার আসেন ইয়েট। ইয়েট এর ব্যবহার কিরকম? ইয়েট পজিটিভ অক্সিলারি এবং নেগেটিভ অক্সিলারি দুইটার পাশেই বসতে পারে। যেমন আহ, আচ্ছা, যেমন আমি দেখাচ্ছি, যখন ইয়েট পজিটিভ অক্সিলারির সাথে বসবে তখন এটা অক্সিলারি পরে এবং পরবর্তী যে ইনফিনিটিভ থাকে এর মাঝখানে বসবে। অক্সিলারি এবং পরবর্তী, এরপর ইয়েট, তারপরে হচ্ছে ইনফিনিটিভ বসবে। আর যদি নেগেটিভ অক্সিলারির পাশে বসে তাহলে একদম বাক্যের শেষে গিয়ে ইয়েট বসবে। জিনিসটা আমি একটু দেখাই। যেমন আই হ্যাভ অলরেডি রিটেন আওয়ার রিপোর্টস, এই জিনিসটাকে যদি আমি ইয়েট দিয়ে লিখি, এবং আমি আমি হ্যাভ ব্যবহার করলাম, তাহলে হ্যাভটা কি পজিটিভ অক্সিলারি না? পজিটিভ অক্সিলারি, তাহলে পজিটিভ অক্সিলারি আমি ব্যবহার করে ফেলছি। তাহলে পজিটিভ অক্সিলারি যদি আমি ব্যবহার করি তাহলে এর পরে আমাকে ইয়েট বসাইতে হবে। ইয়েট, ইয়েট বসালাম। এরপরে বসাইতে হবে আমার টু প্লাস ভার্ব। ইয়েট টু রাইট দ্য পোস্ট। আমার আমি আমি এখনো পোস্টটা লিখি নাই, স্টিল নেগেটিভ অর্থ দিচ্ছে। দেখেন ইয়েট কিন্তু নেগেটিভ অর্থ দেয় আর অলরেডি পজিটিভ অর্থ দেয়। আই হ্যাভ ইয়েট টু রাইট দ্য পোস্ট, এটা স্টিল একটা নেগেটিভ অর্থ দিচ্ছে। আই হ্যাভ পজিটিভ অর্থ দিচ্ছে। এখন আমি যদি এই হ্যাভ এর জায়গায় আই হ্যাভেন্ট ব্যবহার করি, নেগেটিভ অক্সিলারি ব্যবহার করি, তাহলে কি এই ইয়েটটা এখানে বসানো যাবে? ইয়েটটা এখানে বসানো যাবে না, তখন ইনফিনিটিভে বসানো যাবে না। তখন আমাকে লিখতে হবে এই যে এই সেন্টেন্সটার মতো। হ্যাঁ, তখন আমাকে কিরকম লিখতে হবে? এখানে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্স, মারিয়া হ্যাজেন্ট কল্ড হার প্যারেন্টস ইয়েট। দেখছেন এইখানে ইয়েটটা পেছনে চলে গেছে এবং এখানে হ্যাজ এর পরে ভার্ব বসছে, হ্যাজেন্ট কল্ড। এখানে কিন্তু আর কোনো, এই জায়গায় যেরকম একটা ইনফিনিটিভ বসাইছি, এই ইনফিনিটিভের বসানোর মতো কোনো প্যারা নাই। তাহলে ইয়েটের ব্যবহারটা কিরকম বুঝতে পারছি? খুব সহজ ভাবে আমরা মাথায় রাখি, অলরেডিটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে, ইয়েটটা নেগেটিভ সেন্টেন্সে এবং কোয়েশ্চেনে বসবে। আর এখন এটা কি ভাই পজিটিভ হইছে যে এখানে হ্যাজ নট এবং ইয়েট দুইটাই আছে? না, পজিটিভ হয় নাই, এটাও নেগেটিভই। মানে এটা এটা ইয়েট কিন্তু আবার কোনোভাবেই পজিটিভ হবে না, তাই তো? না, কোনোভাবে পজিটিভ হবে না। এটা তো ম্যাথমেটিক্স না যে দুইটা একটা আরেকটা নেগেটিভ পাশাপাশি বসাইলে এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মারিয়া হ্যাজন্ট কল্ড হার প্যারেন্টস ইয়েট, এটা পুরোটা ইয়েট মানে হচ্ছে এটা নেগেটিভ। ঠিক আছে, এখানে পজিটিভ অক্সিলারি থাকুক আর নেগেটিভ অক্সিলারি থাকুক, ইয়েটার ইনক্লুশন মানে এটা নেগেটিভ মিনিং দেয়, নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বুঝতে পারছি তো না? এতটুকু ইয়েট অ্যান্ড অলরেডির ব্যবহার। আমি আশা করি আমরা বুঝতে পারছি। তো সহজ কথা, অলরেডি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে, ইয়েট নেগেটিভ সেন্টেন্সে বসবে। অলরেডি যখন বসবে অক্সিলারি এবং ভার্বের মাঝখানে বসবে। সাধারণত অলরেডি যেহেতু একটা অ্যাডভার্ব, ইয়েটও একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অক্সিলারি আর ভার্বের মাঝখানেই বসে। বাট when it comes to yet, এটা পজিটিভ অক্সিলারির সাথেও বসতে পারে, নেগেটিভ অক্সিলারির সাথেও বসতে পারে। পজিটিভ অক্সিলারির সাথে বসলে yet প্লাস ইনফিনিটিভ হবে, আর নেগেটিভ অক্সিলারি বসলে পুরো কথাটাই হবে, বাক্যের শেষে গিয়ে yet বসবে। ওকে, আচ্ছা, তো এই গেল আমার প্রেজেন্ট পারফেক্টের আলোচনা। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে একটু আগে আমরা বলছি যে কোন একটা কাজ পূর্বে শুরু হয়ে স্টিল চলতেছে, এই মিনিংটা দেওয়ার জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট দুইটার যে কোনো একটাই বসাতে পারি। বোঝা গেছে? টার্ম থ্রি অর্থাৎ 3 নাম্বার যে নিয়মটা ছিল, এই 3 নাম্বার নিয়মটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জন্য খাটে। আচ্ছা, এবার আসেন পাস্ট টেন্স। এখন আজকে কি আপনারা পাস্ট টেন্স পড়বেন? যদি পড়েন তাহলে আমি পাস্ট টেন্স পড়াবো আপনাদেরকে। ভাই তো কালকে করি। টপিকে আনমিউট হয়েছেন, বলেন এবার। ও ও অনেক কথা বলতেছে কিন্তু আমরা শুনতেছি না নেটের কারণে। তো মেসেজ দিক। 15 মিনিট সময় বাকি আছে আমাদের আর। আচ্ছা, ও চাইলে ইন কল মেসেজ দিতে পারে আমাদেরকে।
ও ও কালকে করে দিচ্ছে আপনি। কালকে করছে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা এই স্লাইডটা খুব ভালো করে পড়বেন। এখন আপনারা বলেন যে এই আপনাদেরকে কি এই টেন্সের এই ডিসকাশনটা কাজে লাগতেছে, নাকি টেন্স আপনারা আগে জানতেন এইসব জিনিস? আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্তই থাকলো আজকের ক্লাস। নেক্সট ক্লাসে মানে আগামীকালকের ক্লাস, টানা ক্লাস নেবো না, আগামীকালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা টেন্সটাকে শেষ, আগামীকালকের ক্লাসে টেন্সটা শেষ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের ভার্ব পার্টটা শেষ হয়ে যাবে এবং আমরা পরে ক্লজ এন্ড ফ্রেজে জয়েন করবো। আমরা পরের ক্লাসগুলো কখন করবো ভাই, রাতে নাকি দিনেই? আপনারা যদি বলেন দিনে করবেন তাহলে দিনে করবো।